রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ আপনাদের জন্য হল পিঙ্কের লেখা ভয়ঙ্কর সেই রাত। শুরু হচ্ছে আজকের গল্প। এই যে দেখো, বার্কার একটা ছোট্ট কার্ডবোর্ডের বাক্স তুলে ধরল আমার দেখার জন্য। বাক্সটার ভিতরে তুলোর পশমে রাখা একটা বড় শুকনো বীজ, একটা মোড়া কুচকানো শুক কীটের মতন দেখতে। এটা কি? আমি জানতে চাইলাম। আমিও বোঝার চেষ্টা করছি এটা কি। মৃদু হেসে বলল বার্কার, যে লোকটার কাছ থেকে এটা আমি পেয়েছি সে বলেছে যে এটা বিষাক্ত ভয়ঙ্কর উদ্ভিদ ম্যান্ড্রেকের বীজ। এমন উৎসাহ ও আগ্রহের সঙ্গে বার্কার কথাটা বলল যে আমারও উৎসাহ বেড়ে গেল, যদিও আমি ব্যাপারটার কিছুই জানি না। বার্কার আমার অনেক কালের বন্ধু। ও একজন খ্যাতনামা উদ্ভিদ বিজ্ঞানী। অনেক নতুন ধরনের অর্কিডও আবিষ্কার করেছে। গবেষণার কাজে বার্কার পৃথিবীর অনেক দুর্গম অঞ্চলেও গেছে। সম্প্রতি সে ব্রাজিলের অরণ্য থেকে অভিযান শেষ করে ফিরেছে। তার সফল অভিযান ও প্রত্যাবর্তনকে উপলক্ষ করেই আমাদের দুই বন্ধুর পানভোজনে মিলিত হওয়া। বার্কার স্টাডিতে খাওয়া দাওয়ার পর আমরা বসেছি। ম্যান্ড্রেক? সেটা আবার কি? আমি জানতে চাইলাম। উত্তরে বার্কার তার পড়ার তাক থেকে ল্যাটিন ভাষায় লেখা একটা পুরনো বই বার করল। বইটা ম্যান্ড্রেককে নিয়ে লেখা। 500 বছর আগে লেখা এই বইতে ম্যান্ড্রেক সম্বন্ধে অনেক তথ্য ও কাহিনী দেওয়া আছে। বইয়ের ছবিটা বার্কার আমায় দেখালো। ম্যান্ড্রেকের ছবিটাও বার্কার আমায় দেখালো। ম্যান্ড্রেকের ছবিটা এই রকম। মানুষের শরীর, হাত ও পা, কিন্তু হাতের ও পায়ের পাতার জায়গায় আছে শেকড়, আর মাথার জায়গায় এক রাশ পাতা। ম্যান্ড্রেকের ডান পায়ে দড়ি দিয়ে একটা কুকুর বাঁধা। বার্কার বলল, গল্প কথায় মানব ধর্মযুদ্ধ উদ্ভিদকে শিল্পী এঁকেছেন এখানে। আগে লোকে ভাবত ম্যান্ড্রেক গাছ হলেও মানুষের মতন আকার সম্পন্ন ও মাংসাশী প্রাণের মতনই সর্বভোজী। সে তার সুরের মতন শিকড়কে বাড়িয়ে দিয়ে যারা গাছপালা সংগ্রহ করে তাদের কিছু বুঝতে পারবার আগেই আঁকড়ে ধরে ও পিষ্টে মেরে ফেলে। প্রাণীদের রক্ত খেয়েই এরা শক্তি অর্জন করে। মূলত একটা ম্যান্ড্রেক গাছ উপড়ে ফেলার চেষ্টা ছিল আত্মহত্যার সামিল, এবং কুকুরদের ওই কাজেই লাগানো হতো। ছবিতে তাই দেখানো হয়েছে, দেখো। একেবারে বাজে কথা। আমি হেসে বললাম, তুমি কি সত্যি সত্যি এরকম ভয়ঙ্কর গাছের অস্তিত্ব বিশ্বাস করো? কেন করব না? বার্কার বলল, মানুষ ও মনুষ্যত্বর প্রাণীর যে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কে বলতে পারে উদ্ভিদই সেই মিসিং লিঙ্ক কিনা? গাছ চিরকালই সোজা হয়ে দাঁড়ায় মানুষের মতন, ইতর প্রাণীদের মতন পিঠ নিচু করে চলে যায় না। এমনকি আজও অনেক জঙ্গলি গাছ আছে যারা সুর ও আকশি দিয়ে ছোট কীট পতঙ্গ ধরে মারে। বেশ তো, তোমার ওই ম্যান্ড্রেকের বীজ থেকে গাছ করে দেখো না কি হয়। আমি হেসে বললাম। বার্কার কিন্তু আমার কথাটা খুব গুরুত্ব দিল। সে চিন্তিতভাবে বলল, এর জন্য ভীষণ তাপের দরকার। আর্দ্র সিক্ত পরিবেশ ও প্রবল উত্তাপে এই গাছ জন্মায়। দরজায় আঁচড়ানোর শব্দে বার্কার থামল। টম এসেছে।
পারস্য দেশের সুন্দর বেড়াল টম বার্কারের অত্যন্ত আদরের। বার্কার বাইরে গেলে টম অনেক সময় আমার কাছেই থাকতো। ঘরে ঢুকে টম আনন্দে ঘুরছে। ও বেটা আমার মাটির তলার ঘরে এতক্ষণ ইঁদুর খুঁজছিল, এবারে দুধ খাবে। বার্কার আদর করে বলল। 1 মাস কেটে গেছে, কিন্তু নিজের কাজকর্ম নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম। বার্কারের সঙ্গে আর দেখা হয়নি। একদিনও ফোন করলো। তুমি কি এক্ষুনি একবার আসতে পারবে? বার্কারের স্বর উত্তেজনায় অধীর। একটা অদ্ভুত জিনিস তোমায় দেখাবো, সেই ম্যান্ড্রেক বীজটা। কি বলছো? আমি চমকে উঠলাম। ওটার গাছ বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড উত্তাপ লেগেছে, আমার সেলারে গাছ জন্মেছে। তাড়াতাড়ি এসো এখানে। আমি প্রায় ছুটেই বেরোলাম। সেই ভয়ঙ্কর ম্যান্ড্রেকের গাছ জন্মেছে যা প্রাণের রক্ত খায়। দোরগোড়াতেই বার্কার দাঁড়িয়ে। স্কুলের ছাত্রের মতোই সে অধীর, উত্তেজিত। তার মুখে উল্লাস উন্মাদনা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমার আগেই দেখা উচিত ছিল। গাছটা আমার হাতের মতন বড় হয়েছে, মূল সুর কর্ষক সবই আছে। এর মানে কি বুঝতে পারছো? আমরা নিমিষে ক্যালেন্ডার থেকে 1000 বছর মুছে ফেলেছি। এই রকম একটা গাছ খালি অতীত যুগের কল্পকথায় পাওয়া যেত। আদিম মানুষ কথা বলতে শেখার আগে এরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়, আর তা এখন আমার বাড়িতে বাড়ছে। বার্কারের উত্তেজনা আমাকে স্পর্শ করলো। আমিও উদ্দীপিত হলাম। বার্কারের সঙ্গে দ্রুত পায়ে চললাম সেলারের দিকে। মাটির অনেক গভীর, একেবারে নিচের ঘর। সিঁড়ি দিয়ে নামার সময় গরম ধোঁয়ার মেঘ এসে যেন ধাক্কা মারছে। আর্দ্র উত্তাপ, বার্কার ব্যাখ্যা করল। গরম বাষ্প আর বিদ্যুতের তীব্র আলো। আমি একটা তামার বয়লার এখানে এনেছি, সেটা 3 সপ্তাহ ধরে ফুটছে। হোস পাইপ করে বয়লারে জল ঢালা হয়, আর প্রতি 4 ঘন্টা অন্তর আগুন জ্বালা হয়। এই অতি উষ্ণ বাষ্পে যে উত্তাপে ও আর্দ্রতা সৃষ্টি করছে, তাতে এইরকম গাছ বাঁচতে পারে। ইলেকট্রিসিটি দিয়ে আরো আলো, অতিরিক্ত উত্তাপ সঞ্চারিত হচ্ছে। আমরা একেবারে নিচের ঘরে গেছি। উত্তপ্ত আবহাওয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এই বাষ্পের আবরণ ভেদ করে আলো দৃষ্টি পৌঁছালো অন্য প্রান্তে। সেখানে নরম সিক্ত মাটিতে সেই অদ্ভুত গাছটা আস্তে আস্তে দুলছে। সত্যি দুলছে। সেখানে কোনো বাতাস ছিল না, যাতে কিন্তু আন্দোলিত হতে পারে সেটা। তবু গাছটা এক পাশ থেকে অন্য পাশে দুলছিল। সত্যি গাছটা প্রায় 1.5 হাত লম্বা, গোড়া বেশ মোটা। 2টো পুষ্টু শাখাও বেরিয়েছে, যার প্রান্তে পাতলা শিকড়গুচ্ছ ওপর থেকে পত্রগুচ্ছের দিকে প্রলম্বিত হয়েছে। গাছটার রং সাদা, কিন্তু গোড়ায় হালকা ছাই ছাই রঙের ছত্রাক জমে আছে। দেখলে তো? বার্কার বলল। অবশ্য ছবির মতন পা নেই গাছটার, কিন্তু হাত সুর সবই আছে। কাছে গিয়ে দেখো, শোষক সুরও দেখতে পাবে। আমি তাকিয়ে দেখলাম। ফুলের মতন দেখতে শোষক সুরগুলো খুলছে আর বন্ধ হচ্ছে যেন খাদ্যের প্রত্যাশায়। আমি শিউরে উঠলাম। ওটার মধ্যে কেমন যেন এক অবিশ্বাস্য ঘৃণ্যতা, শয়তানি ও ভয়াবহতা লুকিয়ে আছে। একটা জিনিস দেখো, গাছটা প্রতি মুহূর্ত বেড়ে চলেছে। বার্কার আমার হাতটা ধরে আঁকড়ে চেঁচিয়ে বলল। গাছটা এবার প্রসারিত হচ্ছে, আবার গুটিয়ে যাচ্ছে, আবার প্রসারিত হচ্ছে,
এবং প্রতিবারে সে বড় হচ্ছে। আমি যেন আর সহ্য করতে পারছি না। বললাম, চলো বেরিয়ে যাই, তাপ কিন্তু বেড়েই যাচ্ছে। বার্কারের একেবারেই ইচ্ছা ছিল না ওখান থেকে চলে আসার। আমি ওর হাত ধরে প্রায় টেনে নিয়ে বার করে আনলাম। ওপরে এসে মনে হলো বাতাস কত মধুময়। কি অদ্ভুত সুন্দর, তাই না? বার্কার উৎসাহের সঙ্গে বলে উঠল। আমার মনে হয় এটা একটা বৃহত্তম। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমি তাড়াতাড়ি বললাম। আমি বারবার চেষ্টা করছি ওই বিভৎস প্রাণীটার প্রসঙ্গ এড়াতে, কিন্তু বার্কার 1 ঘন্টা ধরে সেই একই কথা বলে চলল। আমি ফিরে এলাম। 2 দিন ধরে আমি বার্কারের সেই মাটির তলার ঘর আর সেই ভয়ঙ্কর উদ্ভিদের কথা কিছুতেই ভুলতে পারছি না। খালি ওটার কথাই বারে বারে মনে আসছে। 3য় দিন সকালে আমার মনে কেমন যেন একটা ভয় ঢুকলো। কাজে মন লাগছে না কিছুতেই। খালি চোখের সামনে ভাসছে গ্রীষ্মপ্রধান অঞ্চলের উপযোগী কৃত্রিমভাবে তৈরি করা উৎসসিক্ত আবহাওয়ায় সেই ভীষণ প্রাণীটা, আর বাষ্প ভেদ করে এর প্রতি বার্কারের সপ্রেম দৃষ্টি। বার্কার বয়লারে আগুন দিচ্ছে। বার্কার শয়তানের পুজোর জন্য তীব্র বিদ্যুৎ আলো ঠিক করছে। বার্কার সেই উদ্ভিদটা সুর ছুতে যাচ্ছে। আমি বার্কারের বাড়ি গেলাম। আমাকে যেতেই হলো। যুক্তির থেকে প্রবল, আমার ব্যক্তিত্বের থেকেও বড় একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে গেল বার্কারের বাড়িতে। দরজায় ধাক্কা দিলাম, কোনো সাড়া নেই। তবে ও কি বাইরে গেছে? না, তা তো নয়। খুব জোরে জোরে ঘা মারলাম, দরজা তাও খুলল না। বাড়ির পিছন দিকে গিয়ে চেঁচাতে লাগলাম, ওহে বার্কার, আছো? শেষ পর্যন্ত একটা জানলা ভাঙতে হলো। স্বাভাবিক অবস্থায় আমি তো তা কিছুতেই করতাম না, কিন্তু আমার বন্ধুর সম্বন্ধে কেমন যেন একটা ভয় আমার মনে দানা বেঁধে রয়েছে। মনে হলো বার্কার নিরাপদ নয়। জানলা ভেঙে ঘরের ভেতরে ঢুকেই আমি বার্কারের নাম ধরে চেঁচাতে লাগলাম, বার্কার, বার্কার। আমি চিৎকার করে ডাকতে থাকলাম, তুমি কোথায়? কিন্তু কথাগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে এসে যেন আমাকে ব্যঙ্গ করতে লাগলো। মাটির নিচের ঘরে সেলারে যাবার দরজাটা খোলা। আমি নামবো বলে পা বাড়িয়েছি, এমন সময় বাঁচাও! সর্বনাশ! বার্কারের গলা! আমার শিরা দপদপ করছে। আমি সবেগে নামতে আরম্ভ করলাম নিচের দিকে। সেই গরম বাষ্পপূর্ণ ঘরে পা দিলাম। কি দৃশ্য! ঘরের শেষ প্রান্তে বার্কার দাঁড়িয়ে, ভয়তে দেওয়ালে যেন মিশে গেছে সে একেবারে। তার উপর ঝুঁকে আছে সেই ভয়ঙ্কর প্রাণীটা। ওটা এখন মানুষের মতোই বেড়ে উঠেছে। বাতাস যেন গুঞ্জন ধ্বনি শোনা যাচ্ছে। গাছটা এক ধার থেকে অন্য ধারে দুলছে। তার রক্ত চোষা আকশিগুলো হাতের মতন প্রসারিত হয়ে আছে ভীত সন্ত্রস্ত বার্কারের দিকে। কাদার উপর পড়ে আছে টমের কঠিন রক্তহীন মৃতদেহ। আমাকে দেখেই বার্কার চেঁচিয়ে উঠল, একটা কুড়ুল আনো, একটা কুড়ুল! যাও যাও, তাড়াতাড়ি যাও, যাও! আমি ঘুরে দৌড়ালাম। ওপরের ঘরে একটা ধারালো দা আর একটা কোদাল ছিল। ওই দুটো নিয়েই ছুটে নিচে নেমে এলাম। ঠিক সময়ই এসেছি। ভয়ঙ্কর গাছটার সুরগুলো বার্কারকে প্রায় পেঁচিয়ে ধরেছে। রক্তচোষা আকশিগুলো থেকে যেন লালা ঝরছে। বার্কার অসহায়ভাবে আর্তস্বরে চিৎকার করে উঠল। আমি পায়ের সর্বশক্তি দিয়ে ঘা দিলাম দৈত্যটার গায়ে। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল।
সাইরেনের আওয়াজের মতন ওর চিৎকার, তীক্ষ্ণ, তীব্র ও ভয়ঙ্কর। এক গোছা রক্ত চোষা আকশি প্রায় বারকারের কাঁধকে জড়িয়ে ধরেছিল, কিন্তু মূল গাছটা পেছনে আমার দিকে সরে আসতে তারা ঝুলে গেল। আমি অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে লাগলাম। বাতাস বিদীর্ণ করে দিল গাছটার ভয়ঙ্কর চিৎকার। দাটা ছুড়ে দিলাম বারকারের দিকে, সেও সমানে আঘাত করতে লাগলো। আমরা সেই ভয়ঙ্কর গাছটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললাম। এতক্ষণে বারকার নিরাপদ হয়েছে। তার সারা মুখ ঘামে ভর্তি, সে থরথর করে কাঁপছে। তুমি ঠিক সময় এসে পড়েছ বন্ধু। সে হাঁফাচ্ছে। আমি 4 ঘন্টা এখানে এসেছি। কুসুমকালে এখানে আগুন ঠিক আছে কিনা দেখতে এসেছিলাম। রাতারাতি গাছটা কত বেড়ে গেছে দেখে খুব খুশি হলাম, অবাকও হয়েছিলাম। ওই কোণে গিয়ে ইলেকট্রিকের আলোটা দেখছি, এমন সময় টম এলো ঘরে। আমি টমকে কোনোদিনও এখানে আসতে দিইনি, আজ হঠাৎ এসেছে। টম গাছটার কাছে দাঁড়িয়ে, আমার মনে হয় গাছটা ওকে সম্মোহিত করেছে। সুরগুলো ওর কাছে নেমে আসতেও ও নড়াচড়া করেনি। তারপর ওকে ধরে ফেললো। ঘটনাটা মনে পড়ায় বারকার শিউরে উঠল। আমি টমকে ধরার আগে গাছটা ওকে ধরে রক্ত চোষা আকশি দিয়ে ও রক্ত পান করতে থাকে। গাছটা রক্তই চেয়েছিল, রক্ত খেয়ে ওর জোর বাড়ে। আমি অবাক হয়ে দেখি গাছটা ক্রমশ বেড়েই চলেছে। বাতাসে শোনা যাচ্ছে ওর গুঞ্জন ধ্বনি। বুঝতে পারলাম আমিও ফাঁদে পড়েছি, আমাকেও পালাতে দেবে না ওটা। টমের রক্ত খেয়ে ও আরো বিপজ্জনক হয়ে উঠল। আমি আটকে রইলাম এখানে। তুমি না আসা পর্যন্ত একইভাবে ছিলাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বন্ধু। বারকার আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। আমরা ম্যান্ড্রেকের টুকরোগুলো অ্যাসিড দিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দিলাম। জিনিসপত্র সরিয়ে বারকার সেলারটাকে তালা দিয়ে দিল। মৃত টমের মৃত্যুতে বেচারা ভীষণ দুঃখ পেয়েছে। শেষবার যখন বারকারের বাড়ি গেলাম, দেখলাম যে ম্যান্ড্রেককে নিয়ে লেখা বইটা ওর বুক কেসে আর নেই। শুনছিলেন আমাদের আজকের গল্প ভয়ঙ্কর সেই রাত। রচনা হল পিঙ্ক। গল্পের কথক ও ডক্টর বার্কের ভূমিকায় সুপ্রতিম। আমাদের গল্পের পরিবেশনা এবং উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।